একবার ভাবুন তো, পরীক্ষার হলে বসে আছেন, হাতে প্রশ্নপত্র, আর হঠাৎ দেখলেন একটা ৫ নম্বরের প্রশ্ন, যেটা আপনি আগে কখনো দেখেনইনি। কমন তো দূরের কথা, বইতেও চোখে পড়েনি। বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে, তাই না? মনে হয় সব শেষ। আর বেশিরভাগ সময় আমরা কি করি? উত্তরটা ফাঁকা ছেড়েই চলে আসি। কিন্তু যদি এমনটা আর না হয়, আজকের পর থেকে এই ভয়টাকেই আমরা জয় করতে শিখব। এই প্রশ্নটাই তো আমাদের সবার মনে ঘুরপাক খায়, তাই না? অচেনা প্রশ্ন দেখলেই আত্মবিশ্বাসটা যেন কোথায় হারিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। আসলে এই সিচুয়েশনটাকেও সামলানোর জন্য কিছু দারুণ কার্যকরী কৌশল আছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই কৌশলগুলোই হাতে কলমে শিখব। এমন কিছু টেকনিক যা ব্যবহার করলে কোনো প্রশ্ন কমন না এলেও এমনভাবে উত্তর লেখা সম্ভব যে পরীক্ষক নম্বর দিতে বাধ্য হবেন। চলুন শুরু করা যাক। দেখুন, সবার আগে আমাদের একটা মানসিকতা বদলাতে হবে। সেটা হলো প্রশ্ন ছেড়ে দিয়ে ফাঁকা খাতা রেখে আসার অভ্যাস। একটা কথা মনে রাখবেন, খাতা ফাঁকা রাখাটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়, এটা পুরোপুরি আপনার একটা সিদ্ধান্ত। আর সত্যি বলতে এই সিদ্ধান্তের ফল কিন্তু বেশ মারাত্মক। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না। এর মানেটা কি? এর মানে হলো আপনি যদি ভুল উত্তরও লেখেন, আপনার পাওয়া নম্বর থেকে কিন্তু কিছু কাটা যাবে না। অর্থাৎ ভুল চেষ্টা করার জন্য কোনো শাস্তি নেই, কিন্তু উত্তরটা না লেখার জন্য শাস্তিটা একদম নিশ্চিত। তাহলে বুঝতেই পারছেন, একটা প্রশ্নের উত্তর না দেওয়ার মানে হলো নিজের হাতেই নিজের নম্বর পাওয়ার সব সম্ভাবনাকে একেবারে শেষ করে দেওয়া। আর এর নিশ্চিত ফল কি? একটা বড় শূন্য। একটা ফাঁকা পাতা মানেই হলো শূন্য পাওয়ার গ্যারান্টি। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যই হল এই শূন্যকে যে কোনো মূল্যে এড়িয়ে যাওয়া। এবার আসুন এর ঠিক উল্টো দিকটা দেখি। কি হবে যদি ভয়টাকে একটু পাশে সরিয়ে রেখে উত্তরটা লেখার একটা চেষ্টা করা যায়? তার মানে হলো শূন্য পাওয়ার ঝুঁকিটা ছেড়ে দিয়ে কিছু নম্বর পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করা। আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। একটা আংশিক বা কাছাকাছি উত্তর লেখার জন্যও কিন্তু নম্বর পাওয়া সম্ভব। একটা ছোট চেষ্টাও কিন্তু আপনাকে এমন নম্বর এনে দিতে পারে যেখানে আগে কিছুই ছিল না। ভাবা যায়? আচ্ছা, এবার আসা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলে। এই কৌশলের মূল আইডিয়াটা হলো অচেনা প্রশ্নটাকে ভেঙে চুরে তার ভেতর থেকে পরিচিত একটা অংশকে খুঁজে বের করা। মানে যেখান থেকে উত্তরটা শুরু করা যায়, এমন একটা চেনা জায়গা খুঁজে নেওয়া। এই কিওয়ার্ড কৌশলটা কিন্তু ভীষণই সহজ একটা প্রক্রিয়া। পরীক্ষার চাপের মধ্যেও এটা আরামসে ব্যবহার করা যায়। প্রথমে প্রশ্নটা মন দিয়ে পড়ুন, তারপর মূল শব্দ বা কিওয়ার্ডটা খুঁজে বের করুন। এরপর সেই কিওয়ার্ড নিয়ে যা যা জানেন সব লিখে ফেলুন। আর শেষে সেটাকে প্রশ্নের সাথে সুন্দর করে জুড়ে দিন। ব্যাস, হয়ে গেল। চলুন ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দেখে নিই। ধরুন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে আর আপনার উত্তরটা একদমই পড়া নেই। এখন দেখুন, প্রশ্নটা হয়তো কমন পড়েনি, কিন্তু বিশ্ব উষ্ণায়ন আর সুন্দরবন এই দুটো শব্দ সম্পর্কে আমরা কিছু না কিছু তো জানি, তাই না? প্রথমে বিশ্ব উষ্ণায়ন কি, কেন হয়, এর ফলে কি হতে পারে, এই সাধারণ কথাগুলো লিখুন। তারপর ভাবুন, সুন্দরবন তো একটা নিচু উপকূলীয় এলাকা, তাহলে সমুদ্রের জলস্তর বাড়লে সেখানকার গাছপালা, জীবজন্তুর ওপর কী প্রভাব পড়তে পারে। এবার এই দুটোকে জুড়ে নিজের ভাষায় গুছিয়ে লিখলেই পরীক্ষক বুঝবেন যে আপনি মূল বিষয়টা ঠিকই ধরতে পেরেছেন। এবার আসছি আমাদের দ্বিতীয় কৌশলে, আর এটা কিন্তু বোর্ডের নিজস্ব খাতা দেখার পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি। এই দারুণ সিস্টেমটার নাম হল স্টেপ মার্কিং। স্টেপ মার্কিং মানে হলো এটা একটা অফিসিয়াল নিয়ম যা আপনার আংশিক জ্ঞানকেও পুরস্কৃত করে। যেমন ধরুন গণিত বা বিজ্ঞানে পুরো অঙ্কটা না মিললেও যদি আপনি সঠিক সূত্র বা প্রথম কয়েকটা ধাপ ঠিক লেখেন, বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষককে কিন্তু সেখানে নম্বর দিতেই হবে। আর এই একই যুক্তি কিন্তু ইতিহাস বা ভূগোলের মতো বিষয়গুলোতেও দারুণভাবে কাজ করে। মূল কথা হলো কিছুই না লেখার থেকে প্রাসঙ্গিক কিছু লেখা হাজার গুণ ভালো। যদি কোনো উত্তরের 4টে পয়েন্টের মধ্যে আপনার মাত্র একটাও মনে থাকে, সেটাই সুন্দর করে গুছিয়ে লিখে আসুন। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। পরীক্ষক কিন্তু একটা ফাঁকা খাতায় চাইলেও নম্বর বসাতে পারেন না, কিন্তু যদি কিছু লেখা থাকে তাহলে সেখানে নম্বর দেওয়ার একটা সুযোগ তৈরি হয়, আর আমাদের সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। এবার আমাদের শেষ কৌশল,
আর সত্যি বলতে এটা আমার মতে সবচেয়ে স্মার্ট একটা কৌশল। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক খেলা, যা আপনার উত্তরটা পরীক্ষকের কাছে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তার উপর জোর দেয়। এর পেছনের সাইকোলজিটা বেশ মজার। সাধারণভাবে যে জিনিসটা দেখতে সুন্দর, গোছানো, মানুষ সেটাকে বেশি সঠিক বা বিশ্বাসযোগ্য বলে ধরে নেয়। তাই যখন কোনো উত্তর নিয়ে আপনি পুরোপুরি আত্মবিশ্বাসী নন, তখন এই কৌশলটা দারুণভাবে কাজে দেয়। একবার ভাবুন তো, একজন পরীক্ষক যখন তাড়াহুড়োর মধ্যে শয়ে শয়ে খাতা দেখছেন, তখন একটা পরিষ্কার পরিপাটি খাতা তার মনে একটা পজিটিভ ধারণা তৈরি করে। এর ফলে তিনি হয়তো আপনার লেখাটা খুব খুঁটিয়ে না পড়ে একটা ভালো নম্বর দিয়ে দিতে পারেন। তো এই ধারণাটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য এই কয়েকটা জিনিস মাথায় রাখুন। হাতের লেখা স্পষ্ট রাখুন, কাটাকুটি একদমই করবেন না, আর প্যারাগ্রাফ করে বা পয়েন্ট দিয়ে উত্তর সাজান। মনে রাখবেন, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু শেষে গিয়ে অনেক বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে। তাহলে এতক্ষণের আলোচনার পর আমরা ঠিক কোন জায়গায় পৌঁছলাম? চলুন এই পুরো বিশ্লেষণের মূল পয়েন্টগুলো এক ঝলকে আবার দেখে নেওয়া যাক। যে বিষয়গুলো একেবারে মনের মধ্যে গেঁথে নিতে হবে: ১. খাতা কোনো অবস্থাতেই ফাঁকা রাখা যাবে না। ২. অচেনা প্রশ্ন পেলে তার মূল শব্দটা ধরে এগোতে হবে। ৩. যতটুকু জানা আছে ততটুকুই লিখতে হবে, ভয় পেলে চলবে না। আর ৪. উত্তরটা সুন্দর হাতের লেখায় আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে হবে। শেষ কথা একটাই, একটি ফাঁকা খাতা মানে নিশ্চিত শূন্য, কিন্তু সামান্য একটা চেষ্টাও সবসময় নম্বর পাওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। এই মানসিকতা নিয়ে পরীক্ষার হলে যান, কথা দিচ্ছি কোনো অচেনা প্রশ্নই আর আপনাকে ভয় দেখাতে পারবে না।